সকালে দিল্লিতে এসে হাজির হয়েছি। আমরা যাব বৃন্দাবন। সরাসরি দিল্লির টিকিট পেয়েছি হাওড়া থেকে। একটু আগে দিল্লি স্টেশনে নেমে একটু হাতে সময় আছে, দু একটা জায়গা আমরা দিল্লির দেখে নেব। আমার সঙ্গে থাকবেন। আমি প্রথম এসেছি কুতুব মিনারের এখানে, কুতুব মিনার দেখতে। কুতুব মিনারের ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমার সঙ্গে থাকুন। টিকিট কাটতে হলো, টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হয়েছে। 35 টাকা করে টিকিট লাগলো। সকালবেলায় একদম ফাঁকা রয়েছে জায়গাটা। আস্তে আস্তে ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের ভেতরটা একটু দেখাবো। একটু হাতে সময় আছে, যার জন্যে সকালে চলে এলাম। কয়েক ঘন্টা পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সঙ্গে থাকবেন। এটা কুতুব মিনারের গেট। কুতুব মিনার ভেতরে ঢুকছি, মেন গেটটা। এখানে লাইন দিয়ে সবাই ঢুকছে, দেখুন। কুতুব মিনারের ভেতরে আস্তে আস্তে ঢুকছি, দেখুন। পুরো ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি। সকালের দিকে এখন লোকজন অনেক কম রয়েছে। আজকে দিল্লিতে সকালে নেমে ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে, চারিদিকে বৃষ্টি হয়েছে। দেখুন ভেতরটা পুরো দেখাচ্ছি আপনাদের। এই গেট দিয়ে ঢুকলাম, এবার সোজা হেঁটে যেতে হবে মিনারের কাছে। નો આયલો જો એ પાછી આ બાજુ આલવી જો ને નો મળે પાછી આ સાઈડ માં આવે હા આવી તો ખરા પણ ભાઈને સીધો આપણે દીધો તો ન્યા લોકો છે નો તો કાઈ એવું છે એ કીધું બોલ સમજમાં કાઢી કે ના ખબર અને એમાં હું છે બસ વાળો કબૂલ છે તો મને મારી સીધો લઈ જાય મારી ગો ફીલ થાય આયા એને સીધો દીધો ને મસ્ત બનાવ આપણે મુન્નોભાઈ આવ્યો. હા મુન્નોભાઈ આવ્યો ને મારો લઈને જ મેં ભાઈ અમારા ઓલા લેવા ગયા ત્યાં જાઓ. બાકી આપણે કોણીમાં તમારે પણ ફોન કરો ભાઈ. ওরা কোনোদিন কাউরি তখন এখানে বসানো হয়েছিল এখনো হয়নি মাথায় হাত দিয়ে গেছে ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে মুঘল সংস্কৃতির একটা বিরাট যোগ রয়েছে। আমরা ভারতবর্ষের যে সমস্ত জায়গায় বেড়াতে যাই এবং দেখতে যাই, সেখানে বিভিন্ন যে স্থাপত্য কলাগুলি দেখি, সেগুলি সবই মুঘল আমলের। আজকে যেখানে এসছি, এটিও কিন্তু কুতুবউদ্দিন আইবক উনি তৈরি করেছিলেন। এবং এই কুতুব মিনারের ভেতরে সিঁড়ি রয়েছে। আগে সিঁড়িতে ওঠা যেত ভেতরে ভেতরে, পরে বোধহয় কোনো রকম অ্যাক্সিডেন্ট হোক বা কোনো কারণে হোক এখন সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।
ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া। খুব ভালোবাসে। সুন্দর ঝলমলে রোদ্দুরে দিল্লির এই সকাল। চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়। দেখুন, আমি একদম মিনারের সামনে থেকে ভিডিওটা করছি। ইতিহাস বলে যে মোহাম্মদ ঘুরি চলে যাওয়ার পরে এটি বানিয়েছিলেন কুতুবউদ্দিন আইবক। পরবর্তীকালে এটার সম্পূর্ণ যে কনস্ট্রাকশন সেটা বানিয়েছিলেন তার জামাই ইলতুৎমিশ। এটা প্রায় 80 মিটার লম্বা। এই টাওয়ারটি 80 মিটার লম্বা। কিছু কিছু জিনিস ভেঙে গেছে। এটা হচ্ছে আলাই দরওয়াজা। এটা আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন। रंजीत अंकल लीजिए, आप का पूरा घूम ले। এটা আলাউদ্দিন খিলজি বানিয়েছিল পরে, যখন এটাকে বড় করেছে। মুঘল সাম্রাজ্যের যে রাজধানী সেটা তো দিল্লি ছিল, যার জন্য দিল্লিতে এরকম ধরনের মুঘল আমলের বহু স্থাপত্য যেগুলো আমাদের সত্যি চমকে দেবে, দিল্লি বুকে এখনও রয়ে গেছে। এখান থেকে অনেক বিষয় আমরা জানতে পারি। এখানকার যে কারুকার্য, এখানকার যে স্থাপত্যের যে বিভিন্ন কলা রয়েছে, নিদর্শন রয়েছে, সেগুলি এখনকার দিনে সত্যি সেগুলো আমাদেরকে সত্যিই খুব অভিভূত করে, খুব বিস্ময়কর যে তখনকার দিনে এরকম ধরনের স্থাপত্যের কাজ কীভাবে হয়েছে ভাবলে সত্যি অবাক। দেখুন এখানে
তখনকার দিনে স্টেনলেস স্টিল। এটা চায়ের পিলার, জং ধরেনি, মানে প্রায় 1000 বছর পুরনো জং ধরে। এটা তো 375 না? এটা এডি 4 এডি 413 এটা গুপ্ত যুগের। টাটা স্টিল কোম্পানি এটা নিয়ে রিসার্চও করেছে। তখন মানে খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্ট আছে তখন। না কি বলে যীশু খ্রিস্টের জন্মে 400 বছর পর। কি লোহা রে? জলতে কোটিং করা হয় স্টেনলেস। দেখো গো, এটা ফটোটা না ফটো। কুতুব মিনারের ভেতরে ঢুকে দেখতে অনেকটাই সময় লাগবে। অনেকটাই সময় লাগবে এখানে। দেখুন এইসব জায়গাগুলো বেশ ভেঙে চুরে গেছে, পুরো পাথর দিয়ে তৈরি, পুরো পাথর। এটা হচ্ছে ইলতুৎমিশের সমাধি। দেখুন কাজগুলো দেখুন, চিত্তাকর্ষক স্থাপত্যের নিদর্শন হয়ে গেছে মোগল সাম্রাজ্যের। সমস্ত যারা রাজা ছিলেন মোগল আমলের, সত্যিই দেখার মতো। মুঘল সম্রাটদের রাজত্বকালে ভারতবর্ষের এই স্থাপত্য নিদর্শন সারা বিশ্বের লোককে আকর্ষণ করে। এটা খুব সত্যি কথা। দেখুন, আপনারা হয়তো অনেকেই দিল্লি আসেন, কিন্তু অবশ্যই সময় করে এই কুতুব মিনার এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। দেখুন কীভাবে জিনিসগুলো তৈরি হয়েছে, দেখুন কীভাবে একটার পর একটা
পিলারকে লাগিয়ে এখানে কোনো সিমেন্ট বালির কোনো কাজ নেই, শুধুমাত্র সেট করার উপরে দাঁড়িয়ে আছে। প্রায় 900,000 বছর আগের যে স্থাপত্য, সত্যি এসব জিনিস দেখলে মানে আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি কতটা বিশ্বের মধ্যে একটা সত্যি খুব গর্বের জায়গায় রয়েছে, এটাই প্রমাণ করে। থেকে আমি এসেছি দিল্লির অক্ষরধাম টেম্পল। অক্ষরধাম টেম্পলের মধ্যে কোনো ভিডিওগ্রাফি হবে না, সব কিছু বাইরে জমা দিয়ে ভেতরে যেতে হয়, যার জন্য ভেতরের কোনো ভিডিওগ্রাফি দেখাতে পারলাম না। কিন্তু মন্দির খুব সুন্দর, অপরূপ মন্দির, অপূর্ব কারুকার্য, ভেতরটা না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর। আপনারা আসবেন, এখানে সিকিউরিটি খুব টাইট সিকিউরিটি। আমি বাইরে থেকে এই অক্ষরধাম টেম্পলের বাইরেটা আপনাদের দেখাচ্ছি, দূর থেকে মন্দিরের চূড়াটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি বাইরে থেকে জুম করে মন্দিরটা দেখালাম, দেখুন ভেতরটা অপরূপ সুন্দর। এখানে স্বামীনারায়ণের একটি মূর্তি রয়েছে, ইনি বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন, সাউথ ইন্ডিয়ান বৈষ্ণব সন্ন্যাসী। আমি চারিদিকটা দেখাচ্ছি আপনাদের, প্রচুর জায়গা নিয়ে জায়গাটা হয়েছে। এই ওপরে দেখুন হাইওয়ে রয়েছে, এই মেট্রো লাইন রয়েছে, দেখুন মেট্রো যাচ্ছে এদিক থেকে মেট্রো যাচ্ছে, মেট্রো লাইন রয়েছে। প্রচুর জায়গা নিয়ে এই অক্ষরধাম মন্দির। ভেতরে কোনোভাবেই কোনো ভিডিওগ্রাফি, কোনো ফটোগ্রাফি এসব কিছু করার কোনো নিয়ম নেই, যার জন্য কিছু করতে পারলাম না। শুধুমাত্র আমি বাইরে থেকে আপনাদের এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই দিল্লি এলে এই মন্দির দর্শন করবেন। ফেরার পথে আমরা একটা জায়গায় এসেছি, এই জায়গাটা হচ্ছে একটা গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে বিসরাক ভিলেজ, বিসরাক গ্রাম। এটা গ্রেটার নয়ডার মধ্যে পড়ছে। এখানে রামায়ণের যে রাবণ, সেই রাবণের জন্ম হয়েছিল। এটা অনেকেই জানে না, আমরা বিভিন্ন বই ফই ঘেঁটে বিভিন্নভাবে এগুলো একটু জানার চেষ্টা করি। এটা গ্রেটার নয়ডার মধ্যে পড়ছে, একদম গ্রামের মধ্যে। বিসরাক, গ্রামটার নাম হচ্ছে বিসরাক। আমি মন্দিরটা আপনাদের দেখাচ্ছি ভেতরে ঢুকে। ছোট মন্দির, খুব বেশি বড় মন্দির না। আপনাদের ভেতরে জায়গাটি দেখাচ্ছি, মন্দিরের ভেতরে প্রবেশ করছি, মন্দিরের ভেতরে ঢুকছি। খুব অল্প লোকজনের আসা যাওয়া আছে, এখানে বেশি লোকজন আসে না। গ্রামটার নাম বিসরাক। এটা অ্যাকচুয়ালি গ্রাম ছিল, এখন গ্রেটার নয়ডার মধ্যে পড়ছে জায়গাটা। চারিদিকে প্রচুর হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে, দেখুন প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে চারিদিকে। একদম প্রত্যন্ত গ্রাম, গ্রেটার নয়ডার মধ্যে পড়ছে। বিসরাক, গ্রামটার নাম হচ্ছে বিসরাক।
দেখুন মন্দিরের ভেতরে ঢুকেছি, বিশেষ লোকজন নেই, ফাঁকাই মন্দির। এখন বেশ বেশ গরম এখন এখানে। पैसा उसमें डाल दो। কি সুন্দর দেখতে আছে। পুরাণের যে সমস্ত ঘটনাগুলি আছে সেগুলি সম্পর্কে আমরা অনেকেই অবহিত নয়, কিন্তু কোনো না কোনোভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলির মধ্যে আমাদের এই পুরাণের বিষয়গুলি অন্তর্নিহিত আছে। এখন হয়তো বিভিন্ন রকমের লোক বসতি হওয়ার জন্য সে সমস্ত জায়গাগুলি বড় বড় নগর, বড় বড় শহরে রূপান্তরিত হয়েছে, কিন্তু এই জায়গাগুলির মাহাত্ম্য এখনও পর্যন্ত আমাদের কাছে যথেষ্ট রয়েছে। সেই জন্যেই অনেক খুঁজে, অনেক পড়াশোনা করে এই জায়গাগুলিতে আমরা এলে পরে আমাদের সেই মহাকাব্যের বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে যায়। রাবণ শিবের ভক্ত ছিলেন, শিবলিঙ্গ এখানে রয়েছে মন্দিরে, এবং এখানে রামায়ণের যে রাবণ তিনি জন্মগ্রহণ করেছিলেন এই জায়গায়। বলো এটা কলকি অবতার। বাবা काली माई देवता है, राम जी कृष्ण जी को राम जी भगवान जी। মন্দিরে অনেক দেবদেবতার বিগ্রহ রয়েছে, মূর্তি রয়েছে। সাইনাথের বিগ্রহ রয়েছে। বিসরাক, এই গ্রামটির নাম হচ্ছে বিসরাক, গ্রেটার নয়ডার মধ্যে পড়ছে গ্রামটি। বিসরাক যে গ্রামটাতে এসেছি এটা গ্রেটার নয়ডার মধ্যে পড়ছে, যেটা রাবণের জন্মভূমি। এই মন্দিরে আমি ঘুরলাম এবং আপনাদের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং এই মন্দিরের সম্পর্কে এখানকার যিনি পণ্ডিতজি আছেন তিনি কিছু বলবেন। শুনুন ওনার মুখ থেকে উনি কী বলছেন। ये मंदिर का जो हिस्ट्री है ना, इतिहास है, इस बारे में कुछ बताएं। ये मंदिर का इतिहास तो सृष्टि के प्रारंभ का है। अच्छा, सृष्टि की रचना हुई थी जब सप्त ऋषि उत्पन्न किए थे महर्षि ब्रह्मा ने। थोड़ा जोर से बोलिए। नजदीक है ये, फिर ये तो आपके पास माइक हो। बोलिए। सप्त ऋषि जो ब्रह्मा ने पैदा किए थे, जैसे अत्रि मुनि थे, दक्ष थे, नारद थे, प्रजापति, पुलस मुनि थे। इस तरह 7 ऋषियों को जब जन्म, अत्रि मुनि थे, 7 ऋषियों को जन्म हुआ था, उनको सृष्टि रचने के लिए आज्ञा दे दी गई थी। तो वो लोग अपनी सृष्टि को प्रारंभ कर चुके थे। अंत में कहा है पुलस मुनि से, उन्हीं ऋषियों में पुलस मुनि थे, पुलस मुनि से कहा तुम सृष्टि का प्रारंभ करो। तो बोले कि पिताश्री ये बताइए कि हम सृष्टि का प्रारंभ तो कर देंगे, मगर उसका अंत कैसे हो। तो बोले कि इसके स्वामी तो भगवान शिव हैं। तो फिर ब्रह्मा जी ने और पुलस्त मुनि ने भगवान शिव का मंत्रोच्चारण से आवाहन किया। तो वहाँ पर एक शिवलिंग प्रकट हुआ, जो स्वयंभू शिवलिंग था प्रकट हुआ। वो शिवलिंग हमारे यहाँ आज भी है।
तो हमारी जो मंदिर का इतिहास है उसी समय से जुड़ा चला आ रहा है। जैसे पुलस्त्य को सृष्टि का प्रारंभ किया, उनके 2 पुत्र हुए हैं, अगस्त मुनि और विशेषरवा। और विशेषरवा के ये रावण, कुंभकर्ण, मेघनाथ ये वंशज थे। इसी तरह से जब ये इस जगह में रामायण का जो रावण है उसी का जन्म हुआ ना? हाँ हैं? हाँ वही रावण। इसी जगह में ये आप यहाँ बैठे हुए हैं, ये रावण की जन्मभूमि है। जन्मभूमि है। यहाँ पर रावण का जन्म हुआ, बड़ा हुआ, जो तपस्या भी की वो भी इसी शिवलिंग पर की, वरदान प्राप्त हुए वो भी यहीं हुए, विवाह भी यहीं हुआ। ये है ये स्थान। और यहाँ पर वर्णन भी दिया है कि 2 नदियों का यहाँ संगम है। 2 नदियाँ का? हाँ 2 नदियों का क्या संगम क्या है नदियाँ? ये नदियाँ थी यमुना जी और ये हरनंदी। हरनंदी। हाँ, इसको आज हिंडन के नाम से बोलते हैं ना। अच्छा अच्छा। इसका सही नाम है। दोनों नदी का संगम है यहाँ। हाँ यहाँ संगम था। आप आगे जाएंगे तो नीचे बालू मिलेगी आपको, कभी यहाँ यमुना बाढ़ कर मालूम मिलेगा। समझे। तो नदियाँ तो हमेशा अपना स्थान धीरे धीरे परिवर्तन करती रहती हैं। तो यमुना तो बहते बहते दिल्ली पहुँच गई। अच्छा जी, हरनंदी जो थी ना ये बरसाती नदी थी। अच्छा। हाँ, ये बारिश आया तो पानी आ गया, और बारिश खत्म तो पानी खत्म। जैसे तो जो बरसाती नदी होती है वो स्थान नहीं छोड़ती है, क्योंकि बरसात पर पानी रहता है, गर्मी के सीजन सूख जाता है, इसलिए वो अपना स्थान नहीं छोड़ती। तो हरनंदी तो अपनी जगह है, लेकिन जो यमुना जी है वो धीरे धीरे बढ़ते दिल्ली पहुँच युगों पर निभाता। ठीक है।